أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله رب العالمين والعاقبة للمتقين سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর প্রবাস থেকে আপনাদের সাথে আমাকে পবিত্র কোরআন আপনাদের শেখার এবং আমাকে শেখানোর জন্য বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে আমাদেরকে পড়তে বলেছেন, কোরআনটাকে জানতে বলেছেন। কারণ আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন স্বরূপ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিচ্ছেন যে এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন স্বরূপ। এখন মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় পায়। আর পথ প্রদর্শন কিভাবে পাবেন? যখন আপনি কোরআনটাকে পড়তে পারবেন, যখন না আপনি সুন্দর করে পড়তে পারবেন, তখন আপনি এটার অর্থ জানার চেষ্টা করতে পারবেন বা অর্থ জানতে পারবেন। তখন আপনি কোরআনের পথ প্রদর্শন বা কোরআন যে পথের কথাটা বলছে আপনি সেই পথটা চিনতে পারবেন বা জানতে পারবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। ঠিক আছে, মানে আপনি যদি নিজে শিখেন আপনিও উত্তম, আবার যে শিখাবে সেও সর্বোত্তম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই অনলাইন ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আরবি হরফের পরিচয় সম্পর্কে জানব এবং এই আরবি হরফগুলো আপনাদের থেকে জিজ্ঞেস করব, আমি বলে দিব এবং আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। প্রতিটা ভাষার কিছু নিজস্ব হরফ থাকে, অক্ষর থাকে, সিম্বল থাকে। ঠিক তেমনি আরবি ভাষারও কিছু অক্ষর আছে, হরফ আছে। এই আরবি হরফ হচ্ছে টোটাল 29টি। আরবি হরফ টোটাল 29টি। তার মধ্যে আমরা যে আরবি হরফগুলা দেখতে পাচ্ছি, এই হরফগুলার উপরে কিছু ফোঁটা আছে, উপরে অথবা নিচে, আবার কোনোটার মাঝখানে কিছু ফোঁটা আছে। এই ফোঁটাগুলাকে কি বলা হয়? এই ফোঁটাগুলাকে বলা হয় নোক্তা। এই ফোঁটাগুলাকে কি বলা হয়? এই ফোঁটাগুলাকে বলা হয় নোক্তা। এটা কোনোটার উপরে 2টা নোক্তা থাকতে পারে, কোনো অক্ষরের উপরে 3টা নোক্তা থাকতে পারে, আবার কোনো অক্ষরের নিচেও 2টা নোক্তা থাকতে পারে। এখন তাহলে আমরা বুঝি যে আরবি হরফটাকে 2 ভাগে ভাগ করা যায়। আরবি হরফটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নোক্তা সহ আর একটা হচ্ছে নোক্তা ছাড়া। তো আমরা কেমনে বুঝবো যে এটা নোক্তা সহ এটা নোক্তা ছাড়া? যেটা উপরে ফোঁটা আছে নিচে ফোঁটা আছে সেগুলাকে আমরা বলবো কি নোক্তা সহ বা নোক্তা ওয়ালা। আর যেগুলার কোনো নোক্তা নাই, কোনো ফোঁটা নাই, যেমন আলিফ, যেমন দাল, এগুলার কি নাই, কোনো নোক্তা নাই, এগুলাকে আমরা কি বলতে পারি? এগুলাকে আমরা বলবো নোক্তা ছাড়া। ঠিক আছে, তো এই জন্য আমরা শুরু করি। আমরা সর্বপ্রথম আমরা যেটা জানছি সেটা হচ্ছে কি আরবি হরফ টোটাল 29টি। আরবি হরফ টোটাল 29টি। এর মধ্যে নোক্তাওয়ালা 15টি, নোক্তা ছাড়া 14টি। নোক্তাওয়ালা 15টি, নোক্তা ছাড়া 14টি। তাহলে আরবি হরফ 29টি, নোক্তাওয়ালা 15টি, নোক্তা ছাড়া 14টি। এখন আমরা আরবি হরফগুলো একটু পড়ব, উচ্চারণ করব। আচ্ছা, এখানে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি প্রথমেই,
এটাকে বলা হয় আলিফ। এটাকে বলা হয় কি? আলিফ। এটা অনেকটা একটা দাগের মতো দেখতে, একটা সোজা দাগের মতো দেখতে। এটা একটা সোজা দাগের মতো দেখতে। এটার উপরে কোনো নোক্তাও নাই, নিচেও কোনো নোক্তা নাই। তাহলে আলিফটা কি? একটা শুধু দাগ, আমরা বলতে পারি নোক্তা ছাড়া। তাহলে এটাকে আমরা চিনলাম, এটা কি? একটা দাগের মতো দেখতে, এটার নাম আলিফ। আলিফ, আলিফ। ওকে। এরপরে আমরা যে দ্বিতীয় যে অক্ষরটা দেখতে পাচ্ছি, এখানে তিনটা অক্ষর একই রকম দেখতে। এখানে তিনটা অক্ষর কি? একই রকম দেখতে। এখানে তিনটা অক্ষর একই রকম দেখতে। যদি আমরা একটু খেয়াল করি, এই যে তিনটা অক্ষর আছে, এই তিনটা অক্ষর কি? একই রকম দেখতে। একটার নিচে একটা নোক্তা আছে, একটার উপরে দুইটা নোক্তা আছে, একটার উপরে কি? তিনটা নোক্তা আছে। তাহলে যেটার একটা নোক্তা আছে এটার নাম হচ্ছে কি? বা। যেটার উপরে দুইটা নোক্তা আছে এটার নাম তা। আর যেটার উপরে তিনটা নোক্তা আছে এটার নাম সা। ঠিক আছে? তাহলে আমরা যদি সহজ ভাষায় মনে রাখার চেষ্টা করার জন্য পড়ি, তাহলে আমরা বলতে পারি নৌকার মতো দেখা যায়। নৌকার মতো দেখা যায়, নিচে একটা নোক্তা আছে তার নাম বা। আবার নৌকার মতো দেখা যায়, উপরে দুই নোক্তা আছে তার নাম তা। আবার একটা নৌকার মতো দেখা যায়, উপরে তিন নোক্তা আছে তার নাম সা। তাহলে আলিফ, বা, তা, সা। আমরা এই কয়টা অক্ষর শিখলাম? আমরা তাহলে চারটা অক্ষর শিখে ফেললাম। প্রথমটা হচ্ছে আলিফ, দ্বিতীয়টা হচ্ছে বা, তৃতীয়টা হচ্ছে তা, চতুর্থটা হচ্ছে কি? সা। তাহলে এখানে আমরা কয়টা শিখলাম? তিনটা অক্ষর শিখলাম, আলিফ, বা, তা, সা। বা, তা, সা। ঠিক আছে? এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে জিম। সেটা হচ্ছে কি? জিম। এই যে অক্ষরটা, এটা কিসের মতো দেখতে? এটা চিন্তা করেন তো, এটা অনেকটা কাঁচির মতো দেখতে। আমাদের গ্রাম অঞ্চলে যাদের বাসা, আমরা দেখছি যে ধান, আমাদের কৃষকরা যখন ধান উৎপাদন করে, আমাদের বাবা দাদারা বা আমাদের এলাকার চাষের জমিগুলোতে যে ধানটা উৎপাদন হয়, এই ধান কাটার জন্য একটা কাঁচি বা একটা অস্ত্র ইউজ করে। এটা অনেকটা এরকম দেখতে। এটা অনেকটা এরকম দেখতে। এটার মাঝে, অর্থাৎ পেটের মাঝে একটা নোক্তা আছে। এটার পেটের মাঝে কি আছে? একটা নোক্তা আছে। আমরা যদি এটাকে এমনি সরাসরি দেখি, আর অন্য কোনো অক্ষর এরকম পেটের মাঝে নোক্তা নাই, তাহলে এটার মতো আবার তিনটা অক্ষর আছে। এখানে একই রকম দেখতে তিনটা অক্ষর আছে। তার মধ্যে এখানে একই রকম দেখতে কয়টা অক্ষর আছে? তিনটা অক্ষর আছে। তাহলে আমরা এটা তো কনফিউশনে পড়ে যাব যে আসলে কোনটা জিম, কোনটা হা, কোনটা খ। এটা আমরা কি কনফিউশনে পড়ে যাব না? এজন্য আমরা কি করতে পারি? এজন্য আমরা দেখতে হবে যে কার নোক্তাটা কোথায় আছে। এটা দেখে আমাদেরকে চিনতে হবে যে আসলে কোনটা কোন অক্ষর। এটার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে যেটার মাঝে একটা নোক্তা আছে, অর্থাৎ যেটা আমরা প্রথমে দেখতেছি যে এটার মাঝে কি আছে? এটার মাঝে একটা নোক্তা আছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো জিম। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো জিম। অর্থাৎ মাঝে যে যেটার অক্ষর আছে এটার নাম হচ্ছে জিম। জিম, এরকম ভাবে আমরা বলতে পারি যে যেটার মাঝে একটা নোক্তা আছে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি জিম। জিম। ঠিক আছে? তাহলে আমরা একটু খেয়াল করি, যেটা কাচির মতো দেখতে, মধ্যখানে একটা নোক্তা আছে, মাঝে একটা নোক্তা আছে, সেটার নাম হচ্ছে কি? জিম। যেটার উপরে কোনো নোক্তা নাই, যেটা কোনো নোক্তা নাই, একবারে হা করে আছে কিন্তু কোনো নোক্তা নাই, সেটার নাম হচ্ছে কি? হা। 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 আবার যেটার উপরে একটা নোক্তা আছে, নিচেও নোক্তা নাই, মাঝেও নোক্তা নাই, উপরে একটা নোক্তা আছে, সেটার নাম হচ্ছে কি? খ। 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 তাহলে আমরা যদি আবার খেয়াল করি,
যে যেটার পেটের মধ্যে একটা নোক্তা আছে সেটার নাম হচ্ছে কি জিম, জিম। আবার যেটার উপরেও নোক্তা নাই, নিচেও নোক্তা নাই, পেটের মাঝেও কোনো নোক্তা নাই, সেটার নাম হচ্ছে কি হা, হা, হা। এরপরে যদি আমরা তার পরেরটাতে খেয়াল করি তাহলে এটাতে কি নিচে নোক্তা নাই, পেটের মাঝে নোক্তা নাই, উপরে একটা নোক্তা আছে, কাচির মতো দেখা যায়, উপরে একটা নোক্তা আছে, তার নাম খ, খ, খ। আমরা আগে অক্ষরের পরিচয়গুলো চিনি, এরপরে আমরা অক্ষরের উচ্চারণ স্থান চিনব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি যে দুইটা অক্ষর একই রকম দেখতে, এখানে দুইটা অক্ষর কি একই রকম দেখতে, কিসের মতো দেখতে? অনেকটা মাছের কাটার মতো, মাছের কাটার মতো। মাছের যে বডির মেইন অংশ থাকে ওইখানে কিন্তু এরকম বাঁকানো বাঁকানো অনেকগুলো কাটা থাকে, তো এটা অনেকটা ওরকম ওই কাটার মতো দেখতে, মাছের কাটার মতো দেখতে, নোক্তা ছাড়া, তার নাম দাল, তার নাম দাল। মাছের কাটার মতো দেখতে, নোক্তা ছাড়া, তার নাম কি? তার নাম দাল। মাছের কাটার মতো দেখতে, নোক্তা ছাড়া, তার নাম দাল। আবার মাছের কাটার মতো দেখতে নোক্তাওয়ালা, মাছের কাটার মতো দেখতে নোক্তাওয়ালা, তার নাম কি? তার নাম জাল, জাল। তাহলে এখানে দুইটা, একটা হচ্ছে দাল আর একটা হচ্ছে জাল, একটা হচ্ছে দাল আর একটা হচ্ছে জাল। তাহলে আমরা পড়তে পারি এভাবে, মাছের কাটার মতো দেখতে, নোক্তা ছাড়া, তার নাম দাল, তার নাম দাল। আবার আরেকটাকে আমরা বলতে পারি মাছের কাটার মতো দেখতে, নোক্তাওয়ালা, তার নাম জাল, তার নাম জাল। মাছের কাটার মতো দেখতে, নোক্তাওয়ালা, তার নাম জাল, তার নাম জাল। ওকে, এরপরে আমরা একটা অক্ষর দেখতে পাচ্ছি এখানে, এই যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি, এই একই রকম দেখতে দুইটা অক্ষর আছে, একই রকম দেখতে দুইটা অক্ষর আছে। যেহেতু দুইটা এক জায়গায় না, এই জন্য আমরা দুইটাকে এক জায়গায় করি। প্রথমে দুইটা এক জায়গায় লিখি, আমরা লিখে আমরা নিজেরা ট্রাই করি। এই যে একই রকম দেখতে কি দুইটা অক্ষর মাছ। আমরা যদি নাঙ্গল দেখছেন যারা, চাষাবাদ করা হয় যেটা দিয়ে, এই নাঙ্গলের ফালা যেটা দিয়ে মাটি উঠে, এটা ওইরকম দেখতে, নাঙ্গলের ফালার মতো দেখতে, নোক্তা ছাড়া, তার নাম র। নাঙ্গলের ফালার মতো দেখতে, নোক্তা ছাড়া, তার নাম র। নাঙ্গলের ফালার মতো দেখতে, নোক্তা ছাড়া, তার নাম কি? র, র। নাঙ্গলের ফালার মতো দেখতে, নোক্তা ছাড়া, তার নাম র, র। আর যে নোক্তাওয়ালা এটার নাম কি? তার নাম হচ্ছে ঝা, র, ঝা, র, ঝা। একটা হচ্ছে ঝা, ঝ আকারে ঝা। তাহলে আমরা এখানে দুইটা দেখলাম, একটা হচ্ছে কি নোক্তা ছাড়া, একটা হচ্ছে নোক্তা ছাড়া, আর একটা হচ্ছে কি নোক্তাওয়ালা। যেটা নোক্তা ছাড়া এটা হচ্ছে কি র, নোক্তা ছাড়া যেটা এটা হচ্ছে র। তাহলে আমরা বলতে পারি নাঙ্গলের ফালার মতো নোক্তা ছাড়া, তার নাম র। আবার আরেকটা হচ্ছে কি নাঙ্গলের ফালার মতো নোক্তাওয়ালা, নাঙ্গলের ফালার মতো নোক্তাওয়ালা, তার নাম ঝা, 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 ঝা। তাহলে দুইটা কি হচ্ছে, একটা হচ্ছে র আর একটা হচ্ছে ঝা, র, ঝা, র, ঝা। ওকে, মাশাআল্লাহ। এরপরে আমরা খেয়াল করি একটা অক্ষরের তিনটা দাঁত, একটা অক্ষরের তিনটা দাঁত, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। দেখেন একটা অক্ষরের তিনটা দাঁত এরকম। এটা আমরা এটাকে চিনবো কি দিয়ে? আমরা এটাকে চিনবো এটা দাঁতের অংশ দিয়ে, অর্থাৎ এটার কয়টা দাঁত আছে। আমরা যদি লেখার মধ্যে দেখি যে এরকম তিন দাঁতওয়ালা কোনো অক্ষর, তাহলে আমরা সেটাকে বুঝবো কি এটা হয় সিন, না হলে
শিন, হয়তোবা এটা সিন না হলে শিন, হয়তোবা এটা সিন না হলে কি শিন, যেটা নোক্তা ছাড়া, তিন দাঁতওয়ালা কিন্তু নোক্তা ছাড়া, তিন দাঁতওয়ালা কিন্তু নোক্তা ছাড়া, এটাকে আমরা কি বলবো? সিন। এটাকে আমরা কি বলবো? সিন। তিন দাঁতওয়ালা কিন্তু নোক্তা ছাড়া, এটাকে আমরা কি বলবো? সিন। আর এর পরেরটা হচ্ছে তিন দাঁতওয়ালা কিন্তু নোক্তা সহ, তিন দাঁতওয়ালা কিন্তু নোক্তা সহ, তিন দাঁতওয়ালা আবার উপরে তিন নোক্তা, তিন দাঁতওয়ালা আবার উপরে কি তিন নোক্তা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো শিন। শিন একটা হচ্ছে পাতলা আওয়াজ হবে, আর একটা কি হবে? মোটা আওয়াজ। একটা হবে কি পাতলা আওয়াজ, হালকা আওয়াজ হবে, আর একটা হবে মোটা ভারী আওয়াজ। ঠিক আছে, একটা একটু পাতলা আওয়াজ হবে আর একটা মোটা ভারী আওয়াজ হবে। যেমন সিন, যেটা নোক্তা ছাড়া, এটা হবে কি সিন। এটা হবে সিন। আর এই যেটা আছে এটা হবে কি শিন। তাইলে কি দুইটা কিন্তু দুই রকম আওয়াজ হবে, একটা হবে কি মজবুত আওয়াজ, শক্ত আওয়াজ, আর একটা হবে কি চিকন আওয়াজ। একটা হবে মজবুত আওয়াজ আর একটা হবে কি চিকন আওয়াজ। আচ্ছা, এখানে আমরা আরেকটা করতে পারি, আমরা একটাকে মোটা দাগ দিয়ে দাগাইতে পারি। যেটা মোটা দাগ এটা কি ভারী আওয়াজ হবে, আর যেটা চিকন দাগ এটা চিকন আওয়াজ হবে। যেমন সিন, সিন, শিন, সিন, শিন, সিন, শিন, সিন, শিন। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে সোয়াদ এবং দদ। সোয়াদ এবং দদ, সোয়াদ এবং দদ, যে অক্ষরটা আমরা চিনতে পারি তার মেইন এই অংশটার সাথে। লেখার মধ্যে যত জায়গায় আসবে, লেখার মধ্যে বাক্যের মধ্যে, তখন এরকম ভাবেই আসবে, সব জায়গায় এরকম ভাবেই আসবে। তাহলে যেটা এখানেও দেখেন দুইটা সেম, দুইটা সেম জিনিস, একটা নোক্তা সহ একটা নোক্তা ছাড়া, একটা নোক্তা সহ একটা নোক্তা ছাড়া। তাহলে এখানেও যদি আমরা বলি, আমরা এভাবে বলতে পারি যে নোক্তা সহ যেটা, এটাকে আমরা কি বলবো? কি দোয়াদ, একটু মোটা আওয়াজ। আবার যেটা নোক্তা ছাড়া এটাকে আমরা কি বলবো? হালকা আওয়াজ। এখানেও আমরা ওই একই করতে পারি, যে একটা চিকন একটা মোটা। আচ্ছা, যেটা চিকন দাগ দিয়ে দাগানো এটা আমরা চিকন আওয়াজে বলবো, আর যেটা মোটা দাগ দিয়ে দাগানো এটা আমরা মোটা আওয়াজে বলবো। আমরা আজকে এমনি বেসিক্যালি যে অক্ষরগুলো কিভাবে চিনবো এটা আমরা প্র্যাকটিস করতেছি। আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে আরো সুন্দরভাবে যে অক্ষরটা কিভাবে বুঝবো, কি হবে, এগুলো আমরা আরো শিখবো ইনশাআল্লাহ। এখানে যেটা আছে এটাকে আমরা বলতে পারি কি সদ, সদ, সদ। ঠিক আছে, আর এর পাশেরটাকে বলতে পারি দদ, দদ, দদ। হুম, যেটা চিকন দেখতে এটাকে আমরা চিকন করে বলবো সোয়াদ, 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 সোয়াদ। আর যেটা মোটা নোক্তা সহ, যেটা নোক্তা ছাড়া সদ, নোক্তা ছাড়া সদ, নোক্তা সহ দদ, নোক্তা সহ দদ। তাহলে যেটা নোক্তা ছাড়া এটাকে আমরা কি বলবো? সদ। আর যেটা নোক্তা সহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা নোক্তা ছাড়া এটাকে আমরা বলবো সোয়াদ। আর যেটা নোক্তা সহ এটাকে আমরা একটু মোটা করে বলবো দদ, দদ, দদ। আচ্ছা, এরপরে আরো দুইটা জোড়া আছে, জোড়া জোড়া অক্ষর আছে। একটা হচ্ছে ত জ, আরেকটা হচ্ছে আইন এবং গইন। ঠিক আছে, আরেকটা হচ্ছে আইন এবং গইন। এই ত জর ক্ষেত্রেও, এই ত জর ক্ষেত্রেও কি সেম বিষয়। এই ত জর ক্ষেত্রেও এই যে ত জ যে অক্ষরটা আমরা দেখতেছি,
এই ত জয়ের ক্ষেত্রেও সেম বিষয়, যে একটা মোটা একটা চিকন, একটা মোটা একটা চিকন, একটা নোক্তা ছাড়া একটা নোক্তাওয়ালা। ত যে অক্ষরটা এটা কি নোক্তা ছাড়া, আর জ যেটা এটা নোক্তাওয়ালা। ত জ, ত জ, তটা একটু কি হবে চিকন আওয়াজ হবে, আর জটা একটু মোটা আওয়াজ হবে। ত চিকন, আইন একটু গলা চাপা আওয়াজ হবে, আর জ মোটা, গইন একটু বেশি আওয়াজ হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ত যেটা, এটা যেটাকে আচ্ছা বাংলায় লিখে নিচে, এটা হচ্ছে ত, এটা হচ্ছে জ। ত জ, নুক্তা ছাড়া, নুক্তা ছাড়া ত, নুক্তাওয়ালা জ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনি জয়েন করছেন মাত্র, আপনার নামটা বলবেন। আমাদের থানার ডেলিভারি করতে মহারাষ্ট্র। আচ্ছা উনি হয়তো মানে এর আগে ক্লাসে ইজি না আর কি। ওকে, নো প্রবলেম। আচ্ছা আমরা ক্লাসটা চালায় যাই। যেটা নোক্তা ছাড়া এটার নাম হচ্ছে কি ত, যেটা নোক্তা ছাড়া এটার নাম ত, আর যেটা নোক্তাওয়ালা এটার নাম য, যেটা নোক্তাওয়ালা এটার নাম য। তাহলে আমরা এটা বলতে পারি বড়শির মতো দেখা যায়, নোক্তা ছাড়া তার নাম ত, ত। আর যেটা কি বড়শির মতো দেখা যায় নোক্তাওয়ালা তার নাম য, য, য। ওকে, এই দুইটা আমরা মুছে দেই। এরপরে আমরা আসি আইন গয়নে। আরেকটা এখানে আমরা দুইটা অক্ষর দেখতে পাচ্ছি, একটা চিকন দাগ দেওয়া আর একটা মোটা দাগ দেওয়া। এই যেটা চিকন দাগ এটাকে বলা হয় আইন, এটার নাম হচ্ছে কি আইন, এটার নাম হচ্ছে আইন, আইন, এটার নাম হচ্ছে কি আইন, আইন, এটার নাম আইন। এটা একটু গলাটা চাপা আওয়াজ হবে, ঠিক আছে, গলাটা একটু চেপে মানে একটু শক্ত করে বলতে হবে আইন, আইন, আইন এরকম বলে। নোক্তা ছাড়া আইন, আইন, আইন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে গইন, নোক্তাওয়ালা গইন, আইনের মতো দেখতে হুবহু, কিন্তু উপরে কি আছে একটা নোক্তা আছে। আচ্ছা, বিডি টাইম মিডিয়া নামে যে ভাইটা জয়েন করছে, আপনাকে রিকোয়েস্ট হচ্ছে আপনি করবেন, চেষ্টা করবেন যে ক্লাসটাতে শেষ পর্যন্ত জয়েন থাকার। আশা করি ভালো কিছু শিখবেন ইনশাআল্লাহ, উপকৃত হবেন। যদি সময় পান ক্লাসটাতে জয়েন থাকেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাতে জয়েন থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা দুইটা অক্ষর দেখতে পাচ্ছি যে একই রকম দেখতে, দুইটা অক্ষর দেখতে পাচ্ছি একই রকম দেখতে। পার্থক্য কোথায়? একটা অক্ষরের উপরে একটা নোক্তা আছে, আর একটা অক্ষরের উপরে কি নাই, একটা নোক্তা নাই। নোক্তা বলতে আমরা কি বুঝি? নোক্তা বলতে আমরা ইতিপূর্বে বলছি যে এরকম অক্ষরের উপরে যে ফোঁটা থাকে, অক্ষরের উপরে যে ফোঁটাগুলা থাকে এগুলাকে বলা হয় নোক্তা। তো আমরা এখানে লাল দাগ দিয়ে যে দুইটা অক্ষরকে মার্ক করে রাখছি, এই দুইটা অক্ষরের মধ্যে একটা অক্ষরের উপরে কি আছে, একটা ফোঁটা আছে, আর একটা অক্ষর খালি আছে। যে অক্ষরটার উপরে কোনো নোক্তা নাই বা ফোঁটা নাই এটাকে বলা হয় আইন, এটাকে বলা হয় আইন, আইন, আইন। ঠিক আছে, আর যে অক্ষরের উপরে একটা নোক্তা আছে, যে অক্ষরের উপরে একটা নোক্তা আছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গইন, এটাকে বলা হয় গইন, এটাকে বলা হয় গইন। তাহলে একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে গইন, গইন। আইনটার আওয়াজটা একটু গলা চেপে হবে, মানে আওয়াজটা একটু গলা চাপ হবে। আইনটা মূলত উচ্চারিত হয় আমাদের কণ্ঠের এই যে আমাদের যে গলার যে মিডিলে যে একটা উঁচু জায়গা আছে এই জায়গা থেকে উচ্চারিত হয়, কিন্তু এটার আওয়াজটা কি হয় একটু শক্ত হয়, মানে একটু চাপা। আইন, আইন, আইন এরকম ভাবে। এর বিপরীতে যে শব্দটা আছে গইন, অর্থাৎ আইন খালি, গইনের উপরে কি আছে একটা নোক্তা আছে। এই গইনটা কোথা থেকে উচ্চারণ হয়? গইনটা
উচ্চারণটা একটু বলে দেই। গইনটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর গলার ভিতর থেকে, মানে কণ্ঠনালীর শেষ ভাগ, গলার সাথে আমাদের এই যে মাথার যে অংশটা লেগে আছে, যে অংশটা, এই অংশটা থেকে উচ্চারিত হয় গইন, 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 এইভাবে। ঠিক আছে? আপনারা যারা ক্লাসটাতে জয়েন করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ বের হয়ে যাবেন না, চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার। একটা দিন যদি 1 ঘন্টা সময় কোরআন শেখার পিছনে ব্যয় করেন, আশা করি আপনার এটাতে ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যদি একটা দিন ব্যয় করার পরে ভালো লাগে, তাহলে আপনি ভর্তিটা কনফার্ম করবেন, আর যদি ভালো না লাগে তখন আপনি বের হয়ে যাবেন নির্দ্বিধায়, কোনো দরকার নাই। ওকে, এরপরে আমরা আরেকটা অক্ষর শিখবো, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে ফা। সেটার নাম হচ্ছে কি? ফা। এই যে এইখানে এটা অনেকটা নৌকার মতো দেখতে, আমরা যে নৌকাগুলা দেখি না এরকম ধরনের, এটা অনেকটা নৌকার মতো দেখতে, মাথায় শুধু একটা বাঁকানো, নৌকার মতো দেখতে, মাথায় শুধু একটা বাঁকানো। ঠিক আছে? কিন্তু এই অক্ষরটার আবার মেইন যেটা যেটা সেটা হচ্ছে কি এই বাঁকানো অংশটা, এইটা। এই অক্ষরটা পরবর্তীতে আমরা যখন চিনবো, তখন এই বাঁকানো অংশটা দেখে আমাদেরকে চিনতে হবে। এই যে বাঁকানো অংশটা, এটাকে দেখে আমাদেরকে চিনতে হবে। তাহলে এরকম ভাবে বাঁকানো, উপরে একটা নোক্তা, এরকম ভাবে বাঁকানো, উপরে একটা নোক্তা, আমরা বলতে পারি বড় নৌকার মতো দেখতে, এক নোক্তা ওয়ালা, তার নাম ফা। বড় নৌকার মতো দেখতে, এক নোক্তাওয়ালা, তার নাম কি? তার নাম হচ্ছে ফা। বড় নৌকার মতো দেখতে, এক নোক্তাওয়ালা, তার নাম ফা। ফা, ফা, ফা। বড় নৌকার মতো দেখতে, এক নোক্তাওয়ালা, তার নাম ফা। আপনাদেরকে পড়তে দিব, পড়ার সুযোগ দিব, যে আপনি আসলে বুঝছেন কিনা, বা আপনার পড়ার মধ্যে সমস্যা হচ্ছে কিনা। মানে এখানে লজ্জা করার কোনো বিষয় নেই, আমরা ফ্রেন্ডলি ভাবে পড়বেন। যদি ভুল হয় আবার বুঝাই দিব, ভুল হইলে আবার বুঝাই দিব, যতবার ভুল করবেন ততবার আপনাদেরকে এটা দেখাই দিব বা বুঝাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি এইখানে দুইটা অক্ষর আছে, দুইটা দুই রকম দেখতে, দুইটা দুই রকম দেখতে, কিন্তু দুইটার উচ্চারণ প্রায় একই রকম। একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। একটা হচ্ছে কি কফ, একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। এটা হচ্ছে কাফ আর এটা হচ্ছে কফ। তাহলে আমরা এখানে দেখব যে দুই নোক্তাওয়ালা যেটা, এটাকে আমরা কিভাবে বলবো? আমাদের কণ্ঠনালীর শেষ অংশ থেকে। এটা আমি আরো দেখাই দিব যে কণ্ঠনালীর শেষ অংশ থেকে কিভাবে উচ্চারণ করবেন, এটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে শিখবো ইনশাআল্লাহ। আমরা বলতে পারি যে কফ দুই নোক্তাওয়ালা, কফ, কফ, কফ। আমরা এটাকে চিনবো কি দেখে? দুই নোক্তা দেখে, উপরে দুই নোক্তা, গোল মাথা, উপরে কি দুইটা নোক্তা, গোল মাথা, উপরে দুইটা নোক্তা। এটাকে দেখে, এটা দেখে আমরা চিনবো যে গোল মাথা, গোল মাথা, উপরে দুইটা নোক্তা। এটা দেখে আমরা এটাকে চিনবো কফ, 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 কফ। আর এর পাশেরটাকে আমরা কিভাবে চিনবো? এর পাশেরটাকে আমরা চিনবো মধ্যকান পেঁচানো। এটা দেখছেন, এটার মধ্যকানে একটা পেঁচানো আছে, দেখেন আমি এটা লিখে দেখাই। এই যে এরকম ভাবে এসে এর মাঝে এরকম একটা পেঁচানো আছে, এর যে মাঝে পেঁচানো, আমরা এটাকে দেখে চিনবো। একটা অক্ষরেরই শুধুমাত্র মধ্যকান পেঁচানো, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম কাফ, 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 কাফ। আর দুই নোক্তাওয়ালা, এটার নাম কফ। এটার নাম কি? কফ, কফ। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লাম। এই যে বড়শির মতো দেখা যায়, আমরা যে গ্রাম অঞ্চলে বা শহরেও যে মাছ ধরে আমরা নদী থেকে, পুকুর থেকে, তারপরে মাছের যে ফার্মগুলা থাকে, এইখান থেকে যে মাছ ধরি আমরা, এই যে মাছ ধরার জন্য যেটা ইউজ করা হয়, এটাকে কি বলা? এটা কিসের মতো? এটা অনেকটা বড়শি বলা হয়।
বা এক এক জায়গায় এক এক নাম বলে, আমাদের এদিকে বলে বড়শি। তো এই লামটা হচ্ছে বড়শির মতো দেখতে, এই লামটা বড়শির মতো দেখতে। আপনি যদি লামের কথা মনে করেন আর বড়শির কথা মনে করেন, একবারে হুবহু সেম। তো যখন এটা মনে করবেন তখন এটা আপনার কি সহজ লাগবে, ঠিক আছে? তাহলে এটা আপনি এইভাবে বলতে পারেন, বড়শির মতো দেখতে, বড়শির মতো দেখতে তার নাম লাম, বড়শির মতো দেখতে তার নাম লাম। বড়শির মতো দেখতে তার নাম লাম, বড়শির মতো দেখতে তার নাম কি লাম। আপনি এটা বলতে পারেন সহজে, বড়শির মতো দেখতে তার নাম লাম। আচ্ছা, এরপরে যেটা, এটা হচ্ছে মিম। এটা আমাদেরকে এর এই মাথার পেঁচানো অংশটা দেখে চিনতে হবে যে এটা, এই যে এর মাথার যে মেইন যে অংশটা কি এইভাবে একটা পেঁচানো আছে, এই অংশটা দেখে আমাদেরকে চিনতে হবে, এটা মনে রাখতে হবে আর কি। এটার নাম হচ্ছে কি, এটার নাম মিম, মিম, মিম। আমাদের অনেকের বোনের নাম, মেয়ের নাম, আত্মীয় স্বজনের অনেক মেয়েদের নাম হয় মিম, এমনকি ছেলেদের নামও মিম হয়। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকের নামও আছে মিম। তো আমরা এটাকে কি বলবো, মিম, 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 মিম। এরপরে যেটা সেটা হচ্ছে কি নুন, এরপরে যেটা সেটা হচ্ছে কি নুন। হাড়ির মতো দেখতে আর কি, হাড়ির মতো দেখতে, ঠিক আছে, বা গামলার মতো দেখতে বলতে পারেন। হাড়ির মতো দেখতে বা গামলার মতো দেখতে। এটা আরো সুন্দরভাবে যদি আমরা লিখি, এরকম ভাবে মধ্যখানে একটা এক নোক্তাওয়ালা নুন, হাড়ির মতো দেখতে এক নোক্তাওয়ালা নুন, হাড়ির মতো দেখতে এক নোক্তাওয়ালা নুন, হাড়ির মতো দেখতে এক নোক্তাওয়ালা নুন। এরপরে যে অক্ষরটা আছে এটা খুবই সহজ এবং ইন্টারেস্টিং, যে ওয়াও, এই যেটা অক্ষর আছে এটার নাম হচ্ছে কি ওয়াও। আমরা যে বাংলা অনেক সময় পড়ছি, বাংলা যে লিখি, লেখা শেষে একটা কমা থাকে। বাংলা লিখেন, ইংলিশ লিখেন, যদি বাক্যটা অনেক বড় হয় এবং কয়েকটা কথা এক বাক্যে বোঝানো হয়, তখন ওই বাক্যের মাঝে মাঝে কি থাকে, কমা থাকে, বা বোঝায় যে এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা। এই যে কমার মতো দেখতে, এই যে কমার মতো দেখতে, এটার নাম হচ্ছে কি, এটার নাম ওয়াও, এটার নাম ওয়াও, এটার নাম ওয়াও। আমরা যে অনেক সময় ওয়াও বলি, কোন একটা ভালো জিনিস দেখলে কি বলি, ওয়াও কি সুন্দর। তো এটার উচ্চারণটাও এরকম ওয়াও, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে হা, সেটা হচ্ছে কি হা। এটা একবারে সহজ, এটার উচ্চারণ হচ্ছে কি হা। আমরা এখানে আরো একটা হা শিখছিলাম আগে উপরে, সেটা হচ্ছে এরকম দেখতে, কোনো নোক্তা নাই, কোনো কিছু নাই, এরকম দেখতে শুধুমাত্র। আমরা এরকম একটা শিখছি উপরে, এই যে এইখানটাতে, এই যে এটা, এটা আমরা শিখছি। কিন্তু এইটার আওয়াজটা কি হবে, একটু চাপা আর একটু শক্ত আওয়াজ হবে। আমি বলছিলাম যে এটার আওয়াজটা চাপা আর একটু শক্ত হবে, দুইটা একই রকম শুনতে, হা হা। কিন্তু এই যেটা আছে এটা কি হবে, চাপা এবং শক্ত আওয়াজ হবে। যেটাকে মুছে ফেললাম, এটা চাপা এবং শক্ত আওয়াজ হবে। আর এইখানে যেটা দেখা যাচ্ছে এখন, এটা কি হবে, এটা কোনো গলা চাপা না, সিম্পলি হা হা, একটা লাউড আওয়াজ হবে, ঠিক আছে, একটা জোরে আওয়াজটা বের হয়ে আসবে, হা হা, এরকম ভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে হামজা, এর পরেরটা হচ্ছে কি হামজা, এর পরেরটা হামজা, হামজা, ঠিক আছে, এর পরেরটা হামজা, এর পরেরটা হচ্ছে হামজা। এটা দীর্ঘকারের মতো দেখতে, আমরা যে বাংলায় যে দীর্ঘকার লিখি অনেকটা এই দীর্ঘকারের মতো দেখতে, উল্টো সাইড থেকে আর কি। এটার নাম হামজা, হামজা, হামজা। আর এরপরে এটার নাম সর্বশেষ যে অক্ষর সেটার নাম হচ্ছে কি ইয়া, সেটার নাম ইয়া। আমরা যতগুলা অক্ষর শিখছি, টোটাল অক্ষর আরবি হরফ হচ্ছে 29টি, তার মধ্যে 15টির উপরে নোক্তা আছে, অর্থাৎ এরকম ফোঁটা আছে, এরকম ফোঁটা আছে। এই 15টার মধ্যে শুধুমাত্র একটা অক্ষরের নিচে দুইটা নোক্তা, শুধুমাত্র একটা অক্ষরের নিচে দুইটা নোক্তা, তার নাম কি, তার নাম ইয়া,
তার নাম ইয়া। তার নাম কি? ইয়া। একটা অক্ষরের নিচে দুইটা নোক্তা, তার নাম ইয়া। ইয়া। একটা অক্ষরের নিচে দুইটা নোক্তা, তার নাম ইয়া। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন অক্ষরগুলা। এখন আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে থেকে আপনারা একজন একটু পড়ে শোনান আমাকে। পড়লে কি হবে, আপনাদের যে ভুলটা কোথায় আছে বা আপনারা কোনটা বুঝতে পারছেন কোনটা বুঝতে পারেন নাই, এটা আমার কাছে ক্লিয়ার হবে। তখন আমি আপনাদেরকে সেটা ইন্ডিভিজুয়ালি বুঝাই দিতে পারবো যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। আপনাদের ওই প্রত্যেকের স্ক্রিনের সামনে দেখেন মাইক্রোফোনের মতো একটা চিহ্ন আছে, এটাতে আপনি ক্লিক করলে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার ক্লাসটা নেওয়ার কথা ছিল রাত্রে, আমি দেখলাম রাত্রে আপনি ভয়েস করেছেন। জি, রাত্রে গতকালকে আপনাদের যে ক্লাসটায় লিংকের মাধ্যমে নিচ্ছি, এই অ্যাপসটা গতকালকে বন্ধ ছিল, কেন জানি না। আমি আপনাদের মিডল ইস্টের জন্য যখন লিংক তৈরি করতেছিলাম তখন এটা বন্ধ দেখাচ্ছিল। আমি রাত্রে বাংলাদেশ টাইম 12টা পর্যন্ত এটা চেষ্টা করছি, মানে লিংক পাঠানোর জন্য আপনাদের, কিন্তু এটা লিংক বন্ধই ছিল, মানে এটা কাজ করতেছিল না। তবে এটা যুদ্ধের জি কারণে জি। হচ্ছিল, বা এই হয়তোবা তাদের অ্যাপসের কোনো আপডেট করতেছিল, এটা হইতে পারে। যুদ্ধের কারণে এই সমস্যাটা। আচ্ছা, আমাদের নেটও তো ছিল। এখন থেকে সমস্যা আর হবে না আশা করি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আগের থেকে কনফার্ম হয়ে জানায় রাখবো যে আসলে কোন টাইমটাতে ক্লাস হবে বা কোন টাইমটাতে হচ্ছে না। জি। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। এখন আচ্ছা, প্রথমে এনামুল ভাই আপনি পড়েন একটু এটা। আপনি যদি ফ্রি থাকেন, যদি জি জি জি। এখান থেকে পড়েন, স্ক্রিন দেখে একটু পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب جئتني من رب الشمس ألف باء تاء سا جيم حاء خاء دال زال را زا سين شين صاد ضاد طاء ظا عين غين فا দেখা দেখুন কফ কাফ লাম মিম নুন ওয়াও বাঙালি হামজা লাম ওয়া আলিফ নেই, ওয়াও। ইয়া ওয়াও হা। হ্যাঁ। হা ওয়াও হা হামজা ইয়া ইয়া। জি জি, মাশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আহ, এই যে বিডি টাইম মিডিয়া ভাই, আপনার নাম আমি আসলে জানি না, আপনি আমার একটু। নাম ভাই মোহাম্মদ সোহেল রানা। মোহাম্মদ শাহজান। সোহেল 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 রানা। রানা। ও আচ্ছা, সোহেল রানা, সোহেল মাশাল্লাহ, রানা। অনেক সুন্দর নাম। আপনি আপনি একটু পড়েন, আমরা শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف باء تاء سا جيم حاء خاء دال جال را جاء سين شين صاد ضاد طا جا عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আলামিন হোসেন ভাই এবং নূর ইসলাম ভাই দুইজন আছেন, আপনারা কি পড়তে চাচ্ছেন কিনা জানাবেন। চাই, আমরা চাই। আচ্ছা, আলামিন ভাই আপনি পড়েন। আলামিন হোসেন ভাই, আমি স্ক্রিন ঠিক করে দিচ্ছি। জি।
চেষ্টা করবেন। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با تا سا জিম হা খ দল জল র জ সিন শিন সদ, صاد ضاد طا ظا عين غين فا قف كاف لام ميم نو نون জি, واو হা হামজা ইয়া ইয়া। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, নূর ইসলাম ভাই, উনি সম্ভবত ডিউটিতে আছেন বা হয়তো বা গাড়িতে আছেন, উনি বলছিলেন ক্লাসের শুরুতে। তো আমরা যে এই যে হরফগুলো এতক্ষণে শিখলাম, আমাদের আমি এখন কিছুক্ষণ কথা বলি, তারপরে আমরা নতুন পড়ায় যাব আবার ইনশাল্লাহ। আমাদের যে মূল যে আরবি শেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই হরফটাকে আমরা যত সুন্দরভাবে উচ্চারণ করতে পারবো, যত সুন্দরভাবে বুঝবো বা যত সুন্দরভাবে পড়তে পারবো, আমরা কোরআনটাকে তত সুন্দর বা আমাদের উচ্চারণটা তত সুন্দর হবে কোরআনের। কারণ কোরআন কিন্তু হরফের বাইরে না। কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা বাক্য কিন্তু কয়েকটা হরফ মিলেই হয়েছে। এই জন্য আমরা যদি চেষ্টা করি যে হরফগুলাকে বেশি সুন্দর করে পড়ার, তাহলে আমাদের পড়াটা বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। এখন আমাদের এখানে এনামুল ভাইয়ের ওনার ডিটেলস আছে, এনামুল ভাইয়ের ডিটেলস বা ভর্তি সবকিছু আছে, কিন্তু এই যে সোহেল রানা ভাই এবং আলামিন হোসেন ভাই, আপনাদের সাথে কি আমার কোনো কথা হয়েছিল? জি না হুজুর, গত কথা হয়নি। আচ্ছা, সে গতকালকে কথা হয়েছিল আচ্ছা আমি আচ্ছা আজকে পেমেন্ট দিয়ে দেবো, মানে ভর্তি ফি টেনশন। আচ্ছা, পেমেন্ট দিয়েন, সমস্যা নাই। মূলত সমস্যা হচ্ছে কি যে আপনার মানে ইনফরমেশনটা আমার কাছে থাকা, নাইলে দেখা যায় যে এই যে গ্রুপে যে মেসেজগুলো দিচ্ছি, আজ থেকে আপনাদের জন্য গ্রুপটা আলাদা হয়ে যাবে, যারা হচ্ছে ভর্তি হয়েছে বা ভর্তির ব্যাপারে কথা বলছে, ঠিক আছে? তো সোহেল রানা ভাই, আপনি কি আমাদের এই 3 মাসের কোর্সে জয়েন হইতে চাচ্ছেন কিনা? যে খরচ কেমন হুজুর? খরচ হচ্ছে আপনার ভর্তি ফি শুধুমাত্র 500 টাকা, যেটা আপনাকে জি ভর্তির সময় দিতে হবে। আর হচ্ছে মাসিক ফি হচ্ছে 1000 টাকা প্রতি মাসের জন্য, যেটা আপনি প্রতি জি মাসেরটা জি প্রতি মাসে দিতে পারবেন। আর যদি জি আপনারা বিদেশে থাকেন, মানে এই না যে আপনারা আর্থিকভাবে অনেক সচ্ছল, কোনো কারণে যদি আপনার ওইখানে সমস্যা আছেন, যদি ইনকাম হচ্ছে না বা কোনো সমস্যা আছেন, সেক্ষেত্রে আমাকে জানাবেন পার্সোনালি। আমি অবশ্যই আপনার তার জন্য স্যাক্রিফাইস করব বা তার জন্য করব, ব্যবস্থা করব একটা। জি জি এখন আপনি যদি ভর্তি কনফার্ম করতে চান, অন্তত আপনার নাম্বারটা একটু আমাকে দিয়ে রাখেন, আমি আপনাকে পার্সোনাল ভাবে মেসেজ দিয়ে রাখবো। জি এটা হচ্ছে, হোয়াটসঅ্যাপ আমি আপনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে নাম্বার বুঝছেন, আমি দিয়েছেন? আলামিন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে। আপনি সোহেল রানা ভাই, আপনি চেষ্টা করেন কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দিয়ে রাখতে আপনার সময় করে। জি জি ওকে ওকে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়েতে আছে, আপনার ওই গ্রুপে আছে? জি, গ্রুপে আছে, লাস্ট নাম্বার 99, আর এন অনলাইন একাডেমি নামে যে নাম্বারটা আছে, ঠিক আছে, ওইটাতে জি হোয়াটসঅ্যাপ জি নাম্বার আছে। আর আমি গ্রুপগুলাতে ক্লাসের পরে 3টাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি আচ্ছা, আমরা আজকে এই যে হরফগুলা পড়লাম, এখন আমরা এটাকে আরেকটু আরো কয়েকটা অক্ষর, অর্থাৎ এই যে অক্ষরগুলো এখন আমরা পড়লাম, এই অক্ষরগুলোর থেকে আজকে প্রথম লাইনে যে অক্ষরগুলো আছে, আমরা এই প্রথম লাইনের অক্ষরগুলা যদি লেখার মাঝে আসে, লেখার শুরুতে আসে এবং লেখার শেষে আসে, তাহলে আমরা কিভাবে চিনবো এটা, যে এটা এই অক্ষর, এটা এখানে আসছে, এটা কিভাবে বুঝবো বা এটা কিভাবে চিনবো, এটা আজকে আমরা দেখবো, ঠিক আছে? আপনারা কি একটা সাদা সাদা একটা বোর্ড দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, এখানে আমরা প্রথমে ধরেন এরকম একটা অক্ষর দেখলাম, এটা হচ্ছে নাম কি? আলিফ। এই যেটা লিখলাম এটা জি হচ্ছে আলিফ। এটা লেখার শুরুতে আসলে এরকম হয়, যদি লেখার শুরুতে আসলে এরকম হয়, কিন্তু আলিফের যদি সাথে এরকম আসে যে আলিফ, এরকম ভাবে আসলে এটা কি? আলিফ না, এটা আলিফ না। কারণ হামজা। আলিফের সাথে, জি, হামজা। এটা না, হামজাও না এটা। আমি বলতেছি, আলিফ তার বাম দিকের হরফের সাথে কখনো লেগে থাকে না। আলিফ
তার বাম দিকের হরফের সাথে কখনো লেগে থাকে না। আলিফের যদি বাটা আলিফের সাথে আসতো তাহলে কেমন আসতো, এরকম ভাবে এসে এই এই যে নিচে একটা ফোঁটা জি জি থাকতো, বা এরকম ভাবে এসে তাহলে এরকম ভাবে আলিফ, মানে বা আলিফের বাম দিকে কোনো অক্ষর লেগে থাকবে না আলিফের সাথে। এইখানে ধরেন এইখানে যদি একটা বা হয়, এই বাটা আলিফ থেকে পৃথক থাকবে। আলিফ তার ডান দিকের হরফের সাথে লেগে থাকবে, কিন্তু বাম দিকে হরফের সাথে কখনো কি লেগে থাকবে না। লেগে থাকবে না। এখন আমরা একটু উদাহরণ দেখি পিডিএফ থেকে। এগুলা কিন্তু আমাদের মেইন বিষয় আর কি। এগুলা দেখলে আমরা মানে আমাদের জন্য এগুলা একবার আমরা এগুলা যদি ধরে ফেলতে পারি তাহলে সহজ হয়ে যাবে সবকিছু। আচ্ছা, পিডিএফ অনেক বড় তো, এইখানটাতে দেখেন, এই যে আলিফের যে ব্যবহার, আলিফ টোটাল যতগুলা হরফের সাথে লাগছে দেখছেন, সব যতগুলা বামে। হরফের সাথে ব্যবহার হয়েছে সব হরফগুলা আলিফের কোন দিকে আছে, আলিফের ডান দিকে আছে। বা আলিফ অর্থাৎ বা প্রথমে আলিফের ডান দিকে আসছে, তারপর আলিফ আলিফ হচ্ছে তার বামে বাম আসছে। দিকে আসছে। কিন্তু আলিফের বাম দিকে কিন্তু কোনো অক্ষর লেগে নাই, আর কোথাও লেগেও থাকবে না। যদি আমরা তেলাওয়াতের মধ্যে দেখি, এই যে এইখানটাতে দেখেন, এখানটাতেও দেখেন যে লেখার মধ্যে যত জায়গায় আসবে আলিফটা কি হবে, তার বাম দিকের হরফের সাথে ডান দিকের হরফের সাথে লেগে থাকবে, কিন্তু বাম দিকের হরফের সাথে কখনো লেগে থাকবে না। এটা আমরা আলিফের ব্যবহার বুঝলাম, ঠিক আছে। আর আলিফ যদি লেখার শেষে আসে, ধরেন আমরা লিখলাম যে কিতাবুন, একটা আমরা বাক্য লিখি কিতাবুন, কাবজের কি, তা জবর তা, কিতা, বা দুই পেশ, বুন, বোন। কিতাবুন। এইখানে যেটা আমরা দেখতেছি কাফ তা, এরপর একটা কি আছে, আলিফ আছে। এই আলিফ আছে। আলিফের সাথে যদি এটা আলিফ না হয়ে লাম হইতো তাহলে কি বাটা আলিফের সাথে লেগে থাকতো, বাটা কি হতো, আলিফের সাথে লেগে থাকতো। লেগে থাকতো। লেগে থাকতো। জি, যেমন আমরা যদি এখানে যদি বাটা কি হতো, আলিফের সাথে লেগে থাকতো। যেমন আমরা যদি লিখি যে বিল্লাহি, এই যে বালাম জের বিল, বিল্লাহি। বালাম জের বিল, বালাম জের খারাজাবুল্লাহ। লাম খারা জবর লা, হাজের হি, ঠিক আছে, বিল্লাহ। হাজিহি বিল্লাহি। বিল্লাহি। তো তাহলে আমরা এখন বুঝলাম যে আলিফ কি হবে, আলিফ তার ডান দিকের হরফের সাথে লেগে থাকবে, কিন্তু বাম দিকের হরফের সাথে কখনো লাগবে না। মিলবে না। কিন্তু লাম হইলে আবার লাগবে। আচ্ছা, লামের যখন আমরা লামে যাব তখন লামটা দেখব। এরপরে আমরা দেখি বা, বা আমরা একসাথে তিনটা অক্ষর দেখি, বা, তা এবং সা। সা। যদি বা লেখার শুরুতে আসে তাহলে এরকম একটা দাঁত আসবে, ঠিক আছে, এরকম একটা দাঁত মতো আসবে। লেখার মাঝে আসলে এরকম, আর লেখার শেষে আসলে সম্পূর্ণ রূপে আসবে। এটাও একটা বা, এটাও একটা বা, এটাও একটা বা। আচ্ছা, আমরা এখানে আর একটু খেয়াল করি। আচ্ছা, এটা হচ্ছে কি লেখার শুরুতে আসছে, আর লেখার মাঝে আসলে এরকম হবে। আমরা দেখি যে লেখার শুরুতে যদি আসে তাহলে এরকম হবে, শুধু এরকম একটা দাঁত থাকবে। আর লেখার মাঝে আসলে দুই দিক থেকে এসে মাঝে একটা দাঁত থাকবে, একটা দাঁত মতো থাকবে, তার নিচে একটা নোক্তা থাকবে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে কি করি, আমরা যদি এখন এই নোক্তাগুলো নিচ থেকে নিয়ে উপরে দিয়ে দেই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তা। নোক্তাগুলো তা। যদি উপরে দুই নোক্তা হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, তা হয়ে যাচ্ছে। সহজ লাগতেছে না একটু? এখন কি আমরা মানে যে এই দাঁত যেগুলা, একটা দাঁত নিচে যদি একটা নোক্তা থাকে তাহলে সেটা বা, এটা দেখলে তো আমরা এখন বুঝবো ইনশাআল্লাহ। যেমন আমরা আমাদের একটা উদাহরণ দেখি। এই যে বিসমিল্লাহি, বা সরি ইনশাল্লাহ। জি জি। এই যে বিসমিল্লাহ, এখানে বা দেখছেন, বিসমিল্লাহ তো আমরা সবাই পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে বিসমিল্লাহ যেটা দেখতেছি, এটার বাটা কি, একটা দাঁত আসছে কিন্তু দেখছেন। তাহলে আমরা যদি এখন খেয়াল করি যে আমরা এখন যখন পড়বো তখন কিন্তু আমরা বুঝবো যে এটা বা, এটা সিন, এটা মিম। কিন্তু আগে তো আমরা গতানুগতিক পড়ছি কিন্তু হয়তোবা বুঝি নাই। ওকে,
তাহলে আমরা কি করলাম, আমরা বাটাকে দেখলাম, ঠিক আছে, বাটাকে দেখলাম, এরপরে আমরা তাটাকে দেখলাম যে তা শুরুতে আসলে এরকম আসবে, মাঝে আসলে এরকম আসবে, আর শেষে আসলে কি এরকম পরিপূর্ণ একটা তা আসবে, ঠিক আছে। সায়ের ক্ষেত্রেও একই রকম, শুরুতে আসলে এরকম একটা দাঁত, মাঝে আসলে এরকম একটা দাঁত, এবং শেষে আসলে এমন পরিপূর্ণভাবে আসবে, তিনটা নোক্তা। দুইটা হরফ, আরবি টোটাল হরফগুলোর মধ্যে দুইটা হরফ শুধু তিন নোক্তাওয়ালা, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে সিন, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে সিন। এই দুইটা আমরা কেমনে চিনবো, এই দুইটা চেনা কিন্তু তাসরিফ, একদম সহজ। সিন। সাটা এরকম একটা, যে কোনো একটা দাঁত, শুরুতে আসলেও এক দাঁত, মাঝে আসলেও এক দাঁত, কিংবা আপনার শেষে আসলেও এরকম তিনটা নোক্তা থাকবে।